হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সঞ্চিতা পাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বায়োল্যান্ড। বং বায়োল্যান্ডের আজকের ক্লাসটা তোমাদের ক্লাস 9-এর স্টুডেন্টদের জন্য। ক্লাস 9-এর 2024-25 শিক্ষাবর্ষের স্টুডেন্টদের যে সেকেন্ড ইউনিট টেস্ট এক্সাম হবে, সেই সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামেই তোমাদের এক্সাম প্যাটার্ন কেমন হবে, কত নাম্বারের পরীক্ষা হবে, কত সময় ধরে পরীক্ষা হবে, কোন অধ্যায় পরীক্ষা হবে, কিভাবে মার্কস ডিভিশন থাকবে এবং তার অবশ্যই একটা নমুনা প্রশ্নপত্র সহ এই ভিডিওতে সমস্ত কিছু তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তো চলো আর দেরি না করে ক্লাসটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের জন্য খুব উপকৃত হবে ক্লাসটা। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের ক্লাসটা তাহলে শুরু করছি। দেখো, প্রথমে তোমাদের যে অধ্যায়টা পরীক্ষা হবে সেকেন্ড ইউনিট টেস্টে, সেই অধ্যায়টা হলো জৈবনিক প্রক্রিয়া। এবার জৈবনিক প্রক্রিয়ার মধ্যে তোমাদের প্রথম যে টপিকগুলো বলে দিই, টপিকগুলো রয়েছে উদ্ভিদ শারীরবিদ্যা। উদ্ভিদ শারীরবিদ্যার মধ্যে সালোক সংশ্লেষ, খনিজ পুষ্টি, বাষ্পমোচন, জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন। এরপরে রয়েছে শ্বসন। শ্বসনের মধ্যে অঙ্গস্তরের শ্বসন এবং কোষীয় শ্বসন। তারপরে পুষ্টি, সংবহন, রেচন। এই এতগুলো টপিক মিলিয়ে জৈবনিক অধ্যায়, জৈবনিক প্রক্রিয়া যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারের এতগুলো টপিক মিলিয়ে পুরোটা মিলিয়েই তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামটা হবে। তো চলো এইবার আমরা মার্কস ডিভিশনটা দেখে নিই, কীরকম ধরনের মার্কস ডিভিশন থাকবে। দেখো, তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্টে 40 নাম্বারের পরীক্ষা হয়েছিল, এখানেও তেমনি 40 নাম্বারেরই পরীক্ষা হবে। এখানেও পূর্ণমান রয়েছে, দেখো 40। সময় থাকছে 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার মধ্যেই তোমাদেরকে সমস্ত কোশ্চেনের আনসার দিতে হবে। অধ্যায়টা বলে দিলাম জৈবনিক প্রক্রিয়া। এবার দেখো, এর মধ্যে এমসিকিউস তোমাদেরকে করতে হবে 5টা, অর্থাৎ 5 নাম্বারের এমসিকিউস থাকছে। এসএকিউস থাকছে 1 নাম্বারে 10টা কোশ্চেন এখানে করতে হবে 10 নাম্বারের। এরপরে 2 নাম্বারের কোশ্চেন থাকছে 5টা, এখানেও 10 নাম্বার। আর 5 নাম্বারের বড় কোশ্চেন থাকছে 3টা, এখানে 15 নাম্বার। টোটাল এখানে 40 নাম্বারের কোয়েশ্চেন হচ্ছে। এভাবে মার্কস ডিভিশনটা থাকবে। এবার স্কুল বেসিসে এটা আলাদা হতে পারে। তো চলো, একটা নমুনা প্রশ্নপত্র তোমাদের জন্য আমি সেট করেছি। এই নমুনা প্রশ্নপত্রটা তোমাদের সাথে আলোচনা করে দিই। দেখো, প্রথমেই রয়েছে বহু বিকল্প ভিত্তিক যে প্রশ্ন উত্তরগুলো, সেখানে 5টা করতে হবে, অর্থাৎ এমসিকিউস। এর মধ্যে 5টা কোশ্চেনই আমি তোমাদেরকে দিয়েছি। আমি তোমাদের এখানে এক্সট্রা কোশ্চেন দিইনি, তোমাদের পরীক্ষাতে এক্সট্রা কোশ্চেন থাকবে। আমি এখানে নমুনা প্রশ্নপত্র হিসাবে যতগুলো কোশ্চেন তোমাদের থাকবে ততগুলো করে কোশ্চেনই সেট করেছি। দেখো, ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, আর কোশ্চেনগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ। তোমরা সাজেশন হিসাবেও এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারো। দেখো, প্রথম যে কোশ্চেনটা রয়েছে, সালোক সংশ্লেষের কার্যবর্ণালী কোনটা? 4টে অপশান রয়েছে: লাল ও সবুজ আলো, লাল ও নীল আলো, লাল ও বেগুনি আলো, সবুজ ও নীল আলো। এবার সালোক সংশ্লেষের কার্যবর্ণালী কাকে বলা হয় এটা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ সূর্যালোকের যে বর্ণে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সব থেকে বেশি হারে হয়, অর্থাৎ যে বর্ণে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সংঘটিত হয় তাকেই বলা হয় সালোক সংশ্লেষের কার্যবর্ণালী। সালোক সংশ্লেষের কার্যবর্ণালী হলো লাল ও নীল আলো। অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে দেখো, 2-এর দাগের কোশ্চেন রয়েছে, ফুসফুসের আবরণীকে কি বলা হয়? 4টে অপশন রয়েছে: প্লুরাম, মেনিনজেস, পেরিকার্ডিয়াম, কোনোটাই নয়। ফুসফুসের আবরণীকে বলা হয় প্লুরা। প্লুরা একটি দ্বিস্তর বিশিষ্ট আবরণী। এরপরে রয়েছে, দেখো, সন্ধান প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়? সন্ধান প্রক্রিয়ায়, অর্থাৎ ফার্মেন্টেশন প্রক্রিয়া যেটাকে বলা হয়, এটা কি উৎপন্ন হয়? গ্লুকোজ ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ইথাইল অ্যালকোহল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ইথাইল অ্যালকোহল জল উৎপন্ন হয়, জল ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সন্ধান প্রক্রিয়ায় যেটা ইস্টের দেহে যে উৎসেচক থাকে, জাইমেজ উৎসেচক, সেই উৎসেচকের প্রভাবে এটা শর্করাকে ভাঙতে সাহায্য করে, অর্থাৎ গ্লুকোজকে ভাঙতে সাহায্য করে। এই পদ্ধতিটা দেখা যায় ময়দার মধ্যে যখন ইস্ট দিয়ে দেওয়া হয় তখন এই সন্ধান প্রক্রিয়া সেখানে ঘটে। এই প্রক্রিয়ায় যেটা উৎপন্ন হয় সেটা হলো ইথাইল অ্যালকোহল। অপশন খয়েরটা হয়ে যাবে ইথাইল অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইড। এই দুটো পদার্থ উৎপন্ন হয়, ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড। এরপরে দেখো রয়েছে 4 নম্বরের কোশ্চেন। 4 নম্বরের কোশ্চেনটা কি রয়েছে? একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মশীল ব্যক্তির প্রত্যহ কত পরিমাণ শক্তির প্রয়োজন হয়? 4টে অপশন রয়েছে: কয়ে 2500 থেকে 3000 কিলো ক্যালোরি, ক্ষয়ে রয়েছে 1500 থেকে 2000 কিলো ক্যালোরি, গয়ে রয়েছে 1000 থেকে 1200 কিলো ক্যালোরি, ঘয়ে রয়েছে
রয়েছে 500 থেকে 900 কিলো ক্যালোরি। একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মশীল ব্যক্তির প্রত্যহ 2500 থেকে 3000 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয়, যেটা আমরা খাদ্যের মাধ্যম থেকেই পেয়ে থাকি। অপশন কয়টা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 5 দাগের কোশ্চেনটা কি রয়েছে দেখো, শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে গেলে তাকে কি বলা হয়? অ্যানিমিয়া, লিউকেমিয়া, পারপিউরা কোনোটাই নয়। শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে গেলে সেটাকে বলা হয় লিউকেমিয়া। অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এখানে তাহলে 5টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 2 দাগের যে খয়ের দাগের কোশ্চেন তোমাদের রয়েছে, অর্থাৎ 10টা কোশ্চেন যে করতে হবে এক কথায় উত্তর, এই কোশ্চেনগুলো আলোচনা করে দিই। এখানে দেখো রয়েছে 1 নম্বর কোশ্চেন কি রয়েছে, সালোক সংশ্লেষের আলোক দশায় উৎপন্ন পদার্থগুলির নাম লেখো। সালোক সংশ্লেষের আলোক দশা অর্থাৎ সালোক সংশ্লেষের যে আলোক দশাটা সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের গ্রানাতে, এগুলো মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট, এগুলো শর্ট কোশ্চেনের মধ্যে আসে। ক্লোরোপ্লাস্টের গ্রানার মধ্যে সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয়। এই দশাতে যে যে পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলো হলো NADPH প্লাস H প্লাস, তার সাথে অক্সিজেন, জল আর এটিপি শক্তি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এই এতগুলো পদার্থ সালোক সংশ্লেষের আলোক দশায় উৎপন্ন হয়। এরপরে দ্বিতীয় কোশ্চেন রয়েছে দেখো, উইল্টিং কাকে বলে? উইল্টিং কাকে বলে? যখন গ্রীষ্মকালে জল কম থাকে এবং প্রচণ্ড তাপের প্রভাবে হচ্ছে গিয়ে বাষ্পমোচন প্রক্রিয়া সম্পন্ন হয়, তার ফলে কি হয়, গাছের দেহে রসস্ফীতির চাপ কমে যায় এবং রসস্ফীতির চাপ কমে যাওয়ার জন্য গাছটা নেতিয়ে পড়ে। এই রোগটাকেই বলা হয় উইল্টিং রোগ। এরপরে 3 নম্বরের কোশ্চেন রয়েছে দেখো, বাষ্পমোচন টান মতবাদটির প্রবক্তা কে ছিলেন? বাষ্পমোচন টান মতবাদটির প্রবক্তা হলেন বিজ্ঞানী ডিকসন ও জলি। ডিকসন ও জলি। এরপরে 4 নম্বরের কোশ্চেনটা রয়েছে দেখো, দেহতলের সাহায্যে শ্বাসকার্য চালায় এমন দুটি প্রাণীর নাম। দেহতলের সাহায্যে শ্বাসকার্য চালায় কেঁচো, জোঁক ইত্যাদি। এখানে যে প্রত্যেকটা প্রাণীর শ্বাস অঙ্গ, এই নামগুলো পড়ে রাখবে, শর্ট কোশ্চেনের মধ্যে এগুলো প্রায়ই দেয়। এরপরে রয়েছে 5 নম্বরের কোশ্চেন, ক্রেবস চক্রটি কোন কোষীয় অঙ্গাণুর মধ্যে ঘটে? ক্রেবস সাইকেল বা টিসিএ সাইকেলও যেটাকে বলা হয়, এই টিসিএ সাইকেল যে কোষীয় অঙ্গাণুর মধ্যে ঘটে সেটা হলো মাইটোকন্ড্রিয়া। কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেবস চক্রে প্রয়োজনীয় সমস্ত উৎসেচক মাইটোকন্ড্রিয়ার মধ্যেই থাকে, সেই জন্য ক্রেবস চক্রের জন্য প্রয়োজনীয় সমস্ত উৎসেচক মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে, সেই জন্য মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেবস চক্র প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এরপরে রয়েছে দেখো 6 নম্বরের কোশ্চেনটা কি দিয়েছে, 6 নম্বরের কোশ্চেনটা দিয়েছে মানুষের স্থায়ী দন্ত সংকেত। মানুষের স্থায়ী দন্ত সংকেতের মধ্যে যে দন্ত সংকেতটা লিখছি এটা একটা মাড়ির দন্ত সংকেত। আমাদের স্থায়ী দাঁত 32টা রয়েছে, তার মধ্যে ইনসাইজার থাকে একটা মাড়িতে 4টে, ক্যানাইন থাকে 2টো, প্রিমোলার থাকে 4টে আর মোলার থাকে 6টা। টোটাল এখানে 16টা দাঁত, আর একটা মাড়িতে 16টা থাকলে দুটোতে থাকবে 32টা। এখানে তোমাদের এইভাবে দন্ত সংকেতটা লেখা হয়, এটা স্থায়ী দন্ত সংকেত। আর শিশুদের যে দন্ত সংকেত হয় সেটাও করে রাখবে, সেটাও অনেক সময় পরীক্ষাতে আসে। এরপরে রয়েছে হিমোলিম্ফ কি? হিমোলিম্ফ হলো আরশোলার দেহে শ্বাসরঞ্জকবিহীন বর্ণহীন যে রক্ত পাওয়া যায় সেগুলোকে বলা হয় হিমোলিম্ফ। শ্বাসরঞ্জকবিহীন বর্ণহীন রক্তকে বলা হয় হিমোলিম্ফ। এরপরে রয়েছে ব্লাড ব্যাংকে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় রক্ততঞ্চন রোধ করার জন্য? ব্লাড ব্যাংকে রক্ততঞ্চন রোধ করার জন্য সোডিয়াম সাইট্রেট ব্যবহার করা হয়। সোডিয়াম সাইট্রেট। আর আমাদের রক্তবাহে রক্ততঞ্চক রোধক পদার্থ হিসাবে যে পদার্থটা থাকে সেটা হলো হেপারিন।
হেপারিন থাকার জন্য আমাদের রক্তবাহ অর্থাৎ শিরাধমনীতে রক্ত সঞ্চিত হয়ে যায় না। এরপরে রয়েছে 9 নম্বর কোশ্চেন, দেখো পতঙ্গদের রেচন অঙ্গের নাম কি? পতঙ্গদের রেচন অঙ্গের নাম ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান নালিকা। এরপরে কোশ্চেনটা লাস্ট 10 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো দ্বিপত্র কপাটিকা কোথায় দেখা যায়? দ্বিপত্র কপাটিকা দেখা যায় হৃৎপিণ্ডের বাম অলিন্দ ও নিলয়ের মাঝখানে। বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝখানে যে কপাটিকা দেখা যায় সেটাকেই বলা হয় দ্বিপত্র কপাটিকা। এই ছিল তোমাদের 10টা এসএকিউজ এর কোশ্চেন, এগুলো আলোচনা করে দিলাম। এরপরে দেখো গয়ের দাগে তোমাদের 2 নাম্বারের কোশ্চেন। এই 2 নাম্বারের কোশ্চেনগুলো তোমরা নিজেরা সলভ করবে। আমি কোশ্চেনগুলো বলে দিচ্ছি, সাজেশন হিসাবে তোমরা পড়তে পারো। কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এখানে দেখো প্রথম কোশ্চেন কি দিয়েছি, হিল বিকারক কাকে বলে? এরপরে রয়েছে 2 নম্বর কোশ্চেন, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন? এরপরে 3 নম্বরের কোশ্চেন রয়েছে ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য লেখো। 4 নম্বর রয়েছে সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব লেখো। অর্থাৎ ফার্মেন্টেশন যে প্রক্রিয়া হয় এটার অর্থনৈতিক গুরুত্ব কি কি রয়েছে সেগুলো লিখতে হবে। এরপরে 5 নম্বরের কোশ্চেন রয়েছে রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব লেখো। এই 5টা কোশ্চেন এখানে আরও তোমাদেরকে পরে 2 মার্কের আর 5 মার্কের কোশ্চেনের সাজেশন দেব, এগুলোই এখন তোমরা প্র্যাকটিস করো। এরপরে রয়েছে ঘয়ের দাগের কোশ্চেন। ঘয়ের দাগের কোশ্চেন কি রয়েছে দেখো, দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন। এখানে 5 নম্বরের প্রশ্ন রয়েছে, দেখো 3টা করতে হবে 15 নম্বরের। প্রথম কোশ্চেনটা কি রয়েছে দেখো, কেলভিন চক্রকে C3 চক্র বলা হয় কেন? আর কেলভিন চক্রটি বর্ণনা করতে বলেছে। এখানে 1+4। 2 নম্বরের কোশ্চেন রয়েছে TCA চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয় কেন? আর TCA চক্রটি বর্ণনা করো। অর্থাৎ ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা যেটাকে আমরা ক্রেবস চক্র বলি, এই চক্রটা বর্ণনা করতে বলেছে। আর সেটাকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয় কেন? এখানেও 1+4 রয়েছে। এরই 2 দাগেরই অথবার একটা কোশ্চেন রয়েছে, দেখো এই TCA চক্র অথবা রয়েছে গ্লাইকোলাইসিসকে EMP পথ বলা হয় কেন? EMP পথটি বর্ণনা করো। এখানে 1+4 দেওয়া রয়েছে। এরপরে 3 নম্বরের কোশ্চেন, এখানে চিত্র অঙ্কন করতে বলা হয়েছে। চিত্র অঙ্কন করে চিহ্নিত করতে হবে। দেখো নেফ্রনের চিত্র অঙ্কন করতে বলেছে এবং তার নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করতে বলেছে। কোন কোন অংশ? 4টে দিয়েছে, হেনলির লুপ, সংগ্রাহী নালিকা, গ্লোমেরুলাস, বামেন্স ক্যাপসুল। এই 4টা অংশ চিহ্নিত করলে 2 নাম্বার পাবে, ছবিটা ঠিকঠাক আঁকতে পারলে 3 নাম্বার, টোটাল 5 নাম্বার। এরপরে এরই অথবা আরেকটা কোশ্চেন দেওয়া রয়েছে, দেখো বৃক্কের লম্বচ্ছেদে চিত্র অঙ্কন করো। এরও নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করতে বলেছে। কোন কোন অংশ? দেখো হাইলাম, কর্টেক্স, মেডালা, গোবিনি। এখানেও 3+2। তো এই দুটো চিত্রর মধ্যে দেওয়া রয়েছে আর বাকি কোশ্চেনগুলো দেওয়া রয়েছে। তো এটা ছিল তোমাদের জন্য একটা নমুনা প্রশ্নপত্র। তোমাদের প্রশ্নপত্রটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আজকের ক্লাস এতটা পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো আর খুব ভালো করে প্রস্তুতি নাও। টাটা।